লেখিকা অনন্যা পোদ্দারের তারা খসে যাওয়ার আগে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল অনিন্দ। কাল দুটো ঘুমের ওষুধ নেওয়া হয়ে গেছে তার, তাই সকালে আর ঘুম যেন ভাঙতেই চাইছে না। সকাল, তারপর দুপুর পেরিয়ে এখন বিকেল 4:30। দরজায় ঘন ঘন কলিং বেল বাজাতে ঘুম ভাঙল অনিন্দর। মাথাটা এখনো কেমন যেন ঝিম মেরে আছে। আর মাথারই বা দোষ কি? একটা ঘুমের ওষুধ রাত 10টায় খাওয়ার পরেও যখন ঘুম আসলো না, তখন ভোর 4টের দিকে আরেকটা ঘুমের ওষুধ খেয়েছে সে। দরজায় আবার কলিং বেল বেজে উঠল। অনিন্দ বিরক্তির সাথে গলা হাঁকালো, মধু, মধু, কানে ঠুলি পড়ে আছো নাকি? দরজাটা খুলে দেখো না কে এসেছে। অনিন্দর কথার কোনো উত্তর মধুর গলায় শোনা গেল না। অগত্যা নিজেই উঠে সদর দরজাটা খুলল অনিন্দ। দরজা খুলে দেখল তার বাবা মা দাঁড়িয়ে আছেন কোলাপসেবল গেটের বাইরে। তাদের মুখে একরাশ উদ্বিগ্নতা। তালা খোলার আগেই অনিন্দর মা অনিতা বলে উঠলেন, কি রে, কি করছিলি তুই? তোকে কখন থেকে ফোন করে করে যাচ্ছি আমরা। সুইচ অফ বলছে তোর ফোনটা, মোবাইল অন রাখিসনি কেন? চোখ কচলাতে কচলাতে অনিন্দ বলল, ওই আর কি, ঘুমিয়েছিলাম তো, তাই কখন মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, মোবাইলটা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? অনিন্দর বাবা প্রবীরবাবু বললেন, মধুকে ফোন করেছিস আজ সকাল থেকে একবারও? অনিন্দ একটু বিরক্তির সাথে বলল, ফোন করার কি আছে মধুকে? বললাম তো ঘুমিয়েছিলাম আমি। অনিতা দেবী ছেলের কথায় ফুঁসে উঠলেন, এত ঘুমানোর কি আছে তোর? সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, অথচ তোর বউ যে ঘরে ঢোকেনি সে খেয়ালটাও নেই তোর। কি অদ্ভুত দায়িত্ব রে তোর। অনিন্দর মনে পড়ল, গতকাল মধুর সাথে তুলকালাম ঝগড়া হয়ে গেছে তার। বাবা মা দিন 15 জন্য বাড়ির বাইরে ছিল। দুই মেয়ের বাড়িতে সপ্তাহখানেক করে থেকে আসবে বলে। বাড়িতে ছিল অনিন্দ, মধুমিতা আর তাদের ক্লাস 8-এ পড়া মেয়ে মধুজা। তবে বাড়িতে মধুজা সবার আদরের মিমি। মিমি ছাত্রী হিসেবে দুর্দান্ত। সে শুধু ক্লাসে প্রথমই হয় তাই না, স্কুলের বাস্কেটবল টিমের সে ক্যাপ্টেন এবং নির্ভরযোগ্য খেলোয়াড়। তার সাথে খুব ভালো জেনারেল নলেজ তার। শুধুমাত্র তার কাঁধে ভরসা রেখেই ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনে তার স্কুল প্রত্যেকবার প্রাইজ নিয়ে আসে। কিন্তু সেই মিমিকে নিয়েই ঘরে বর্তমানে অশান্তির সূত্রপাত। বিগত 6 মাস ধরে মেয়ের মন উড়ু উড়ু। কি হয়েছে জানা নেই, তবে তার সাফল্যের সিঁড়িতে যে জং ধরছে সেটা বেশ পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। গতকাল রেজাল্ট বেরোনোর পরে সেই ধারণাটা আরো বাস্তব হয়ে গেল। দেখা গেল এবার সবাইকে অবাক করে দিয়ে মিমি ক্লাসে প্রথম হওয়া তো দূর, ক্লাসে প্রথম 10-এর মধ্যেও এলো না। রাত্রে দোকান থেকে ফিরে এসে মিমির মার্কশিটটা দেখে আর মাথা ঠিক রাখতে পারেনি অনিন্দ। প্রচন্ড রাগে ফেটে পড়েছিল মা মেয়ের উপরে। মধু মিমির খারাপ রেজাল্টের কথা জেনেও কাউকে কিচ্ছু বলেনি, এমনকি অনিন্দকেও না। পরীক্ষার খাতা বেরোনোর পরে চুপচাপ নিজেই সই করে ফেরত পাঠিয়েছিল মিমির স্কুলে। কাল চূড়ান্ত ঝগড়ার পরে মিমির ঘরে শুতে চলে গিয়েছিল মধু। আজ ভোর 5টার সময় যখন মধু নিজের স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছিল, তখনও অনিন্দ জেগেছিল। সেই মধুকে লাস্ট দেখতে পাওয়া, তারপর আর দেখা কথা কিছুই হয়নি। কিন্তু এতক্ষণে তো মধুর বাড়ি ফিরে আসার কথা। মোটামুটি 12:30 1:45-র মধ্যে তো রোজই বাড়ি চলে আসে। যদি বা কোনোদিন ডিআই অফিসে যায় তাহলেও 3টে 3:30-র মধ্যে ঢুকে পড়ে। কিন্তু আজ হলো কি তার? অনিতা দেবী হাত পা ধুয়ে চায়ের জল চাপিয়ে বললেন, কিছুই তো খাসনি বোধহয় এখনো, মুখ ধুয়ে নে, আমি চায়ের জল বসিয়েছি। মোবাইলটা চার্জে বসিয়ে সেটাকে অন করতেই একটা অপরিচিত নম্বর থেকে 2টো মিসড কল দেখতে পেল অনিন্দ। কিন্তু মধুর কোনো কল আসেনি। প্রবীরবাবু স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মধু কি ডিআই অফিসে যাবে বলে তুমি কিছু জানো? এমনও তো হতে পারে হঠাৎ করে কোনো কাজের জন্য তো যেতে পারে। অনিতা দেবী উত্তর দিলেন, ডিআই অফিসে যাওয়ার প্ল্যানিং মধুর থাকবে না। যদি সেরকম কিছু থাকতো তাহলে অনির ভাত তরকারি বেড়ে রেখে যেত মধু। শুধু মিমিটা বেড়ে রেখে গেছে মানে ওর স্কুল থেকে সোজা বাড়িতেই আসার ছিল। আর যদি হঠাৎ করেও যাওয়ার হতো তাহলে কি একবারও কাউকে জানাতো না? এতটাও তো দায়িত্ব জ্ঞানহীন নয় মধু। অনিন্দ বলল, ঠিক আছে, মিমি আসা অবধি অপেক্ষা করো। অন্য কোথাও যদি যায় মধু, তাহলে আর কাউকে না বলে যাক, মিমিকে নিশ্চয়ই বলে রাখবে।
কিন্তু মিমির আসার টাইম এসে গেলেও মিমি বাড়ি ফিরল না। সূর্য পৃথিবীকে অন্ধকার করে দিয়ে তার ঘরে ফিরে গেছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু মধুর ফোন এখনো সুইচড অফ। এবার বেশ ভয় লাগতে শুরু করলো অনিন্দর। গত রাতে সে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিল। বিরক্ত মধু স্বামীর বক্তব্যে বিরক্তির সাথে বলেছিল, আমার ভাবতে লজ্জা করছে যে একদিন এই আমি তোমাকে ভালোবেসেছিলাম। বাবা হয়ে মেয়েকে হিংসে করো, ছি ছি। ভাবতে লজ্জা করছে, তোমার সাথে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো আমার। কে জানে মধু কিছু করে বসলো না তো। কথাটা ভেবে নিজেকে সামলে নিল অনিন্দ। না না, মধু এমন কিছু করতেই পারে না। মিমিকে একা করে দিয়ে মধু নিজের জীবন নষ্ট করে দেবে না। কিন্তু মিমি আসছে না কেন? প্রবীর বাবু বললেন, আর তো অপেক্ষা করা যায় না অনিতা, এবার তো তাহলে থানায় যেতে হয় আমাদের। অনিন্দ বাবা মায়ের সাথে কথা বলতে বলতেই বলল, মিমি আসছে না কেন সেটাও তো জানা দরকার আমাদের। থানায় যাওয়ার আগে আমি বরং একবার স্কুলে গিয়ে খোঁজ করি। সিকিউরিটি গার্ডরা তো থাকবেই, সেখান থেকে কোনো না কোনো খবর পাবো নিশ্চয়ই। বাইকটা নিয়ে বেরোবার সময় অনিন্দর মনে পড়ল, মিমি স্কুল যাওয়ার আগে কিছু একটা হয়তো তাকে বলতে এসেছিল। আধো ঘুমো চোখে সে সেটা লক্ষ্য করেছিল, কিন্তু কিছু না বলেই চলে গিয়েছিল মিমি। পিছন থেকে ডেকে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি তার কিসের জন্য মেয়েটা এসেছিল ঘরে। বিগত 1 বছরে বাবা মেয়ের সম্পর্কটা কেমন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। 1 বছর আগে মিমির সবচেয়ে প্রিয় মানুষ অনিন্দই তো ছিল। মায়ের কাছে বকাঝকা খেলেও বাবাই ছিল প্রশ্রয়ের আশ্রয়স্থল। সে মিষ্টি সম্পর্কটা ভাঙতে শুরু করলো হঠাৎ করে অফিস থেকে আসা একটা সার্কুলারে। অনিন্দর অফিসের ম্যানেজমেন্ট জানিয়ে দিল কোম্পানি লসে থাকায় কোম্পানির বেশি বেশি মাইনে পাওয়া এমপ্লয়ীদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি লিস্টে থাকা এমপ্লয়িরা তাদের অর্ধেক মাইনেতে কাজ করতে পারে তাহলে তাদের চাকরি থাকবে, না হলে অতিরিক্ত 1 মাসের স্যালারি দিয়ে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। অনিন্দ রাজি হলো না অর্ধেক মাইনেতে চাকরি করতে, তাই প্রভিডেন্ট ফান্ড আর 1 মাসের স্যালারি নিয়ে সে সরে এলো চাকরির জীবন থেকে। মধুমিতা অনেকভাবে স্বামীকে বোঝানোর চেষ্টা করেছিল, মাইনেটাই সব নয় জীবনে। এত বছরের ব্যস্ত জীবন ছেড়ে চলে এলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে তুমি, একাকিত্ব ঘিরে ধরবে তোমায়। তার চাইতে এখানে কাজ করতে করতে অন্য অফিসে ইন্টারভিউ দিয়ে চলে যাও। কিন্তু ততক্ষণে অনিন্দর মন উঠে গেছে চাকরি থেকে। অতএব চাকরি ছেড়ে দিয়ে সে একটি স্ন্যাক্সের দোকান খুলল। কিন্তু ঝলমলে অফিসে চাকরি করা অনিন্দর রোল চাউমিনের দোকানের মালিক হওয়া থেকেও মন উঠে গেল কয়েক মাসের মধ্যেই। ব্যবসাও উঠিয়ে দেবে ভাবতেই অনিন্দর সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো মধু। সে স্বামীকে স্পষ্ট বলে দিল, দোকানের কাউন্টারে বসতে মন চাক বা না চাক তবুও বসতে হবে তোমায়। আগে নতুন করে পাওয়া চাকরিতে যোগ দেবে, তারপরে দোকান থেকে সরতে দেব তোমায়। মধুর এমন ক্ষুরোধার কথা কোনোদিন শোনেনি অনিন্দ। সংসারের খরচ অনেক বটে ঠিকই, তবে অনিন্দর পছন্দ অপছন্দেরও কি কোনো দাম নেই? স্ত্রীর জেদের সামনে হেরে গিয়ে অনিন্দর মধ্যে একটা মানসিক অবসাদ তৈরি হলো। টাকা পয়সা নিয়ে শুরু হলো অশান্তি। সংসারের খরচ কমিয়ে দিতে সেও মধুর উপরে জোর করতে শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব। আর সেই দূরত্বের অভিশাপ এসে পড়লো মিমির উপরে। অনিন্দ যখন চাকরি করত তখন তার সারা দিন কাটতো চূড়ান্ত ব্যস্ততায়, তাই মিমির পড়াশোনা, খেলা, বিভিন্ন কম্পিটিশন সবটাই দেখতো মধু। অনিন্দ অফিস ছাড়ার পরে অনিন্দর দৈনন্দিন জীবনের রুটিন বদলে গেলেও রুটিন বদলায়নি মধু আর মিমির। তারা একইভাবে ব্যস্ত থাকে রোজ। অনিন্দর অবসাদ আরো বাড়তে শুরু করে। বউকে আরো নিজের কাছে পাবার চেষ্টা করে অনিন্দ, কিন্তু মধুর চাকরির পরের সময়টুকু মিমির জন্যই সমর্পিত থাকে। সংসারটাও শাশুড়ি চালিয়ে দেন, তাই সংসারের দিকেও খুব একটা নজর রাখতে হয় না মধুর। তাই স্বামীর ইচ্ছে মতো জীবনের রুটিন বানানো সম্ভব হয় না মধুর। দূরত্ব আরো বাড়তে থাকে আর মিমির প্রতি হিংসে তৈরি হতে থাকে অনিন্দর। মধুকে নিয়ে একটা ঠান্ডা অধিকার দখলে লড়াই শুরু হয়ে যায় বাবা মেয়ের মধ্যে। ফলে দূরত্ব আসে বাবা মেয়ের সম্পর্কেও। কোনোদিন মেয়েকে একটা ধমকও না দেওয়া অনিন্দ বিগত বছরে মেয়ের গায়ে 5 হাতও তুলেছে। অনিন্দর শুধুই মনে হয় সে জীবনে ব্যর্থ হচ্ছে বলেই মধু তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। তাই জীবনের সব স্তরে জিতে যাওয়া মিমি যাতে মধুর ভালোবাসা দখল করে রাখতে না পারে, তার জন্যই মেয়েকে মানসিকভাবেও খুব কষ্ট দিয়েছে অনিন্দ।
অনিন্দকে মধু সাইকোলজিস্টের কাছে যেতে বলে যখন হতাশ হয়ে গেছে, তখন মিমিকেই নিয়ে গেছে সাইকোলজিস্টের কাছে। অন্তত মিমি যেন এই অন্ধকার সময়টাকে কাটিয়ে উঠতে পারে। অনিন্দ নিজেও জানে মিমির এবারে রেজাল্ট খারাপ হওয়ার কারণ মিমি নয়, কারণ অনিন্দ নিজে। মেয়েটা সত্যি খুব মানসিক চাপে আছে, কিন্তু গতকাল রাত্রে মিমিকে হারতে দেখে মনের মধ্যে একটা পৈশাচিক আনন্দ তৈরি হয় অনিন্দর। সেই আনন্দেই মধুকে সে বলে ফেলেছিল, এত যে মেয়েকে সময় দিচ্ছ, কি পাচ্ছ তুমি? তোমার মেয়েও তো আমার মতোই ব্যর্থ, তাহলে আমাকে উপেক্ষা করে মেয়েকে এত সময় দেওয়ার কি আছে তোমার? পুরনো কথার মাঝে ছেদ টেনে বাইকটা আওয়াজ করে থেমে গেল। মিমির স্কুল এসে গেছে। মিমির স্কুলের গেটে আওয়াজ করতেই গেটে থাকা গার্ড জিজ্ঞেস করলো, কাকে চাই? অনিন্দ জিজ্ঞেস করলো, আমার মেয়ে এখনো বাড়িতে পৌঁছয়নি, তাই তার খোঁজে এসেছি। আজ স্কুল সময় মতন কি ছুটি হয়েছে? গেটে থাকা ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনার মেয়ের নাম কি স্যার? মধুজা দত্ত। নামটা শুনতেই ভদ্রলোক একটু কেঁপে উঠলেন, আপনি মধুজার বাবা? তারপরে তিনি একটি নার্সিংহোমে নাম দিয়ে বলে উঠলেন, আপনার মেয়েকে তো ওখানে নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে তো স্কুল থেকে ফোন করা হয়েছিল, আপনি এখনো যাননি কেন ওখানে? অনিন্দর হাত পা কাঁপতে শুরু করলো। সে পরিমরি করে ছুটলো নার্সিংহোমের দিকে। যাবার আগে আবারও ফোন করলো মধুর ফোনে, কিন্তু সুইচ অফ। বাধ্য হয়ে প্রবীরবাবুকে ফোন করে বলল, মিমি হাসপাতালে আছে। কেন আছে জানি না, দারোয়ান কিছু বলতে পারলো না। তুমি মাকে নিয়ে এসো না, একাই ট্যাক্সি ধরে চলে আসো। মা বাড়িতেই থাক, যদি মধু বাড়িতে ফিরে আসে তাহলে যেন মা ওকে খবরটা দিতে পারে। ফোনটা রেখে অনিন্দ ছুটল নির্দিষ্ট নার্সিংহোমের দিকে। মনে মনে বলল, মধু তুমি কোথায় আছো? ফিরে এসো প্লিজ, মিমির জন্য তোমাকে যে খুব দরকার আমার। নার্সিংহোমে পৌঁছে অনিন্দ যা দেখলো শুনলো তাতে সে না যত অবাক হলো তার চাইতেও লজ্জা পেল বেশি। নার্সিংহোমের ভিজিটার এরিয়াতে তখনও বসে আছেন স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং আরও একজন মহিলা, হয়তো মিমির কোনো টিচার হবেন। অনিন্দ কাছে যেতেই প্রিন্সিপাল ম্যাম বলে উঠলেন, আপনাকে আমরা ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোনটা। অনিন্দ বলল, হ্যাঁ, চার্জ না থাকায় মোবাইলটা অফ হয়ে গিয়েছিল আমার। মিমি মানে মধুজার কি হয়েছে? ও হঠাৎ এখানে কেন? প্রিন্সিপাল ম্যাম বললেন, মধুজা নিজের হাতের শিরা কাটার চেষ্টা করেছিল, কিন্তু বড় রকমের কোনো বিপদ হয়নি, আমরা তার আগেই ওকে নিয়ে এসেছি। তারপরে প্রিন্সিপাল ম্যামের পাশে যিনি ছিলেন তিনি উঠে এসে বললেন, কি এমন হয়েছিল বাড়িতে বলতে পারেন? মধুজা এরকম কাজ করবার মেয়ে তো নয়। বাড়ি থেকেই ও ঠিক করে এসেছিল এসব কাণ্ড করবে বলে, তবেই তো ব্লেডটা বাড়ি থেকে নিয়ে এসেছিল। আমার ক্লাসের শুরুর থেকেই খুব ডিস্টার্ব ছিল মধুজা। ক্লাসে ঢোকার পরপরই শুধু বাথরুমে যাওয়ার জন্য ছটফট করছিল, যাও কোনোদিন করে না। আমি ভাবলাম হয়তো শারীরিক কোনো অসুস্থতা বোধ করছে, তাই যেতেও দিলাম। 10 মিনিটেও যখন আসছিল না, তখন ওর পাশের মেয়েটি আমায় জানালো যে ওর কাছে আজ একটা ব্লেড দেখতে পেয়েছি মেয়েটি। আমার তখন সন্দেহ হওয়াতেই আমি ছুট দিলাম ওদের বাথরুমের দিকে। তারপরে দেখি এই কাণ্ড করেছে। প্রিন্সিপাল ম্যাম বললেন, ভাগ্যিস আপনার মিসেসের বন্ধু এখানকার ডাক্তার, তবেই তো কোনো পুলিশ কেস হলো না। আপনার আর আমাদের দুপক্ষেরই একটা হ্যারাসমেন্ট থেকে বাঁচা গেল, না হলে কি যে হতো। অনিন্দ বলল, দাঁড়ান দাঁড়ান, আমার মিসেস এখানে? প্রিন্সিপাল ম্যাম খুব স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ, উনি তো প্রথম থেকেই আছেন। আপনাকে যখন ফোন করে পাওয়া যায়নি তখন তো ওনাকেই ফোন করলাম আমরা। উনি বোধহয় ওনার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। উনি তো ওনার ডাক্তার বন্ধুর সাথে কথা বলে বললেন এই নার্সিংহোমে নিয়ে আসতে। কি অনর্থটাই হয়ে যাচ্ছিল বলুন তো। একটা জুয়েল, একটা স্টার আমাদের মধুজা, সে যদি অকালে ঝরে যেত, এ ক্ষতি কি পূরণ করতে পারতাম আমরা? অনিন্দ প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে সরে এবার ওয়ার্ডে গেল যেখানে মিমির চিকিৎসা চলছে। অনিন্দ গিয়ে দেখলো মধু মাথা নিচু করে বসে আছে। অনিন্দ মধুর পাশে গিয়ে বসলো, হাত রাখলো মধুর হাতে। মধুর নির্লিপ্ত দৃষ্টি বলে দিচ্ছে মধু এক ফোঁটাও চোখের জল ফেলেনি। অনিন্দ অস্ফুটে ডাকলো, মধু। মধু মাটির দিকে তাকিয়েই বলল, এখানে আসলে কেন তুমি? যাও সেলিব্রেট করো। তোমার পথের কাঁটা নিজের থেকেই সরে যেতে চেয়েছে। এভাবে বলো না মধু, মিমি তো আমারও সন্তান, তাই বলেই তো এত হিংসে তোমার ওকে নিয়ে। ও চলে গেলে তোমার জীবনে আনন্দই আনন্দ। প্লিজ মধু, এভাবে বলো না প্লিজ, দোহাই তোমার। আমি খুব ডিস্টার্ব ছিলাম, ভীষণ একা বোধ করতাম। আমার যখন তোমাকে প্রয়োজন ছিল তখন
তুমি মিমিকে নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগতো না আমার, তোমাদের এই ব্যস্ততা। এবার মধু ফুঁসে উঠল, তাই জন্যই বোধহয় কাল মিমির জন্য অতগুলো বিষ উগরে দিলে। একবারও ভাবলে না তুমি বড় হয়ে যদি নিজের মনকে কন্ট্রোল করতে না পারো, তবে বাচ্চা মেয়েটা নিজের মনকে কিভাবে সামলাবে? অত ভালো মেয়ে আমার, অথচ পড়াশোনা খেলাধুলা কিছুতেই মন বসাতে পারছিল না। তোমার ওর থেকে দূরে চলে যাবার কষ্টটা ওকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। তাই জন্যই বোধহয় কাল রাত্রে কাঁদতে কাঁদতে বলেছিল আমায়, আমি আর বাবার সোনাবুড়ি নেই মা, আমি খারাপ মেয়ে হয়ে গেছি, ঠিক আছে বাবা যা চায় আমি তাই দেব বাবাকে। তখনও বুঝিনি আমার মিমির মনে এই চলছিল, তুমি চলে যাও অনি, আমি আর ওই বাড়িতে ফিরবো না, আমি মিমিকে নিয়ে আলাদা হয়ে যাব। তোমার রোজকার ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশনের শিকার অন্তত মিমিকে হতে দেব না আমি। তুমি ফিরে যাও, আজ থেকে আমি মিমি দুজনেই তোমার কাছে মৃত। অনিন্দর মনে হলো এক মুহূর্তে তার পৃথিবীটা শূন্য হয়ে গেল। তার দিনের সূর্য, রাতের তারা সব হারিয়ে গেল তার জীবন থেকে। ঠিক এমন সময় অনিতা দেবীর ফোন এলো অনিন্দর কাছে। কি রে অনি, মিমি ঠিক আছে তোরে? আমি তোর বিছানা তুলতে গিয়ে দেখছি মিমি একটা চিঠি লিখে গেছে তোর নামে। তাতে লেখা আছে, বাবা আজ থেকে মা শুধু তোমার, মাকে আর আমার জন্য আটকিয়ে রাখবো না আমি, প্লিজ বাবা আমায় তুমি ঘৃণা করো না, আমি যে তোমায় খুব ভালোবাসি, মায়ের থেকেও বেশি। কেন লিখেছে এসব মিমি তোকে? মিমির কি হয়েছে অনি? মধুর কোনো খবর পেলি? অনি, অনি। অনিন্দ এবার ডুকরে কেঁদে উঠল। মিমি তাকে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে, আর সে কিনা এই মেয়েটাকে হিংসে করতে শুরু করেছিল। মধুর সামনে হাঁটু গেড়ে বসে অনিন্দ বলল, আমায় আরেকটা সুযোগ দাও মধু, আমি বুঝতেই পারিনি মিমি আমায় এতটা ভালোবাসে। মরে তো আমার যাওয়া উচিত মধু, কিন্তু না, আমি মরবো না। মরে গেলে আমার সোনা বুড়িকে বোঝাবো কি করে ওর বাবা ওকে কতটা ভালোবাসে? প্লিজ মধু, একটা সুযোগ দাও। এই প্রথম কেঁদে উঠল মধুও। স্বামীর সামনে চোখের জল ফেলে সে বলল, আমার তারাটা যে আরেকটু হলেই খসে যাচ্ছিল গো আমার আকাশ থেকে, আমি কি করতাম যদি মিমির কিছু হয়ে যেত? অনিন্দ বুকে জড়িয়ে ধরল মধুকে। দুজনেই কেঁদে কেঁদে মনের আর জীবনের সব গ্লানি ধুয়ে দিচ্ছে জীবন থেকে। তাদের উজ্জ্বল নক্ষত্র মিমিকে তারা কিছুতেই খসে পড়তে দেবে না। তার যে এখনো অনেক দিন অনেক রাত আলো করা বাকি রয়ে গেছে। সেই মুহূর্তে নার্সিংহোমের মিমির ওয়ার্ডের করিডোরে আরেকটা ফোন বেজে উঠল। ওপার থেকে অনিতা দেবী স্বামীকে উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করছেন, কি গো কোনো কিছু খারাপ হয়নি তো? সবকিছু ঠিক আছে তো? প্রবীরবাবু চোখের জল মুছতে মুছতেই স্ত্রীকে জবাব দিলেন, না গিন্নি, কিছুই খারাপ হয়নি, সবকিছু ঠিক হয়ে গেল একটা তারা খসে যাওয়ার আগেই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।